আচ্ছা, আমাদের ওই অধ্যায়টা মোটামুটি শেষ। এখন আমরা লেকচার 1-এ আরেকটা অধ্যায় আছে, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টার নাম হচ্ছে কর্মমুখী রসায়ন। আচ্ছা, এখন কর্মমুখী রসায়নের প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটি। তো এই খাদ্য নিরাপত্তা 3টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। একটা হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি, একটা হচ্ছে খাদ্য গ্রহণের সামর্থ্য, আর একটা হচ্ছে খাদ্যের সঠিক ব্যবহার। তো এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স হচ্ছে আমরা বস অ্যাভেলেবেল, এটা দিয়ে আমরা মনে রাখতে পারবো। খাদ্য তিনটা যে তিনটা ভিত্তির উপর খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠিত, সেটা মনে রাখার জন্য আমাদের যে শর্টকাট সেটা হচ্ছে বস অ্যাভেলেবেল। বতে হচ্ছে ব্যবহার, কি ছিল খাদ্যের সঠিক ব্যবহার। সতে হচ্ছে সামর্থ্য, খাদ্য গ্রহণের সামর্থ্য। আর অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি বা ফুড অ্যাভেলেবিলিটি। এটা দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে খাদ্য নিরাপত্তা 3টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এরপর হচ্ছে কিছু সারের নাম আছে। তো সারের নামগুলা মূলত হচ্ছে সংকেত, অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কোনটা, অ্যামোনিয়াম সালফেটের সংকেত কোনটা, এই হিসেবেও আসতে পারে। আবার বলতে পারে যে নাইট্রোজেন যুক্ত প্রধান সার বা ফসফরাস যুক্ত সার কোনটা, অথবা পটাশিয়াম যুক্ত সার কোনটা, এইভাবেও আসতে পারে। তো এই ছকটা মনে রাখলে মোটামুটি সবগুলো কভার হয়ে যাবে। তো নাইট্রোজেন যুক্ত প্রধান সার কোনটা, অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যামোনিয়াম সালফেট। সংকেতগুলো একটু মনে রাখতে হবে। ফসফরাস যুক্ত সার হচ্ছে টিএসপি, ডায়ামোনিয়াম ফসফেট। সংকেতগুলো মনে রাখতে হবে। আর পটাশিয়াম যুক্ত সার সেটা হচ্ছে মিউরেট অফ পটাশ আর পটাশিয়াম নাইট্রেট। মিউরেট অফ পটাশ একদম সহজ, পটাশিয়াম ক্লোরাইড। পটাশিয়াম নাইট্রেট তো পটাশিয়াম নাইট্রেটই। আচ্ছা, এবার আসবো আমরা হচ্ছে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এ। তো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস এর মধ্যে আমরা পাই হচ্ছে লবণ, চিনি, হলুদ, রসুন, তেল। এগুলো তো সব প্রকৃতি থেকে আসে। লবণ তোমার সমুদ্রের পানি থেকে আমরা পাই, চিনিও হচ্ছে তোমার আখের রস থেকে হয়, হলুদ তো হয়, রসুন, তেল এগুলো সবই আমরা হচ্ছে প্রকৃতি থেকে পাই। এগুলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস। এর মধ্যে হলুদ যেটা, সেটা আবার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, হলুদটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা পচনে বাধা দিবে। তো অ্যান্টিঅক্সিডেন্ট, হলুদ আন্টিরা পচা, এটা দিয়ে হচ্ছে হলুদ আন্টিরা দিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটা পচনে বাধা দিবে। এরপর হচ্ছে রাসায়নিক ফুড প্রিজারভেটিভস মূলত হয় হচ্ছে 3 ধরনের: অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট, আর হচ্ছে কিলেটিং এজেন্ট। এই 3 ধরনের রাসায়নিক ফুড প্রিজারভেটিভস আছে আমাদের। এবার আসবে হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে যেটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বেনজোয়িক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। দেখবো সবগুলোর পাশে হচ্ছে অ্যাসিড দেওয়া। তো নামের শেষে যদি ট অথবা অ্যাসিড থাকে, সেটা আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল মনে রাখবো। অ্যাসিটিক, বেনজোয়িক, সাইট্রিক অ্যাসিড, সবগুলোর পিছনেই হচ্ছে অ্যাসিড আছে। এর বাইরে হচ্ছে উদাহরণ আশা করি দিবে না, কারণ বইয়ের বাইরে ওনারা কোশ্চেনে যায় না। বইয়ের ভিতরে যেগুলো থাকে ওগুলোই মূলত দেয়। তো এটা অ্যান্টিমাইক্রোবিয়াল। আর এখানে কিছু হচ্ছে পিএইচ মান দিয়ে দিছে। সাইট্রিক অ্যাসিডের পিএইচ কত, 3.14। বেনজোয়িক অ্যাসিডের পিএইচ কত, 4.2। অ্যাসিটিক অ্যাসিডের কত, 4.74। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম প্রোপানয়েড, সেটা হচ্ছে 4.89। তারপর অ্যান্টিঅক্সিডেন্ট। তো অ্যান্টিঅক্সিডেন্ট কি কি সেটা মনে রাখার জন্য আমাদের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে বিটিভি। বিটিভি সবাই বাংলাদেশের খুবই পরিচিত একটা, সবচেয়ে প্রথম চ্যানেল বিটিভি, আমাদের বাংলাদেশ টেলিভিশন। তো বিটির ক্ষেত্রে হচ্ছে মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। বিতে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ, আর এক্সট্রা প্রোপাইল গ্যালেট। আর ভি দিয়ে মনে রাখবো আমরা ভিটামিন সি, ভিটামিন ই মনে রাখবো। এটা বিটিভি, ভিতে ভিটামিন সি, ভিটামিন ই। বিতে হচ্ছে বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ। আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ভিটামিন এ, সি, ই। প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আমরা মনে রাখবো হচ্ছে ভিটামিন এ, সি, ই। এগুলো হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। এবার আমরা আসবো হচ্ছে খাবার কৌটাজাতকরণে। খাবার কৌটাজাতকরণ, কোন খাবার কিভাবে হচ্ছে কৌটাজাত করা হয় বা কি শর্তে কৌটাজাত করা হয় সেটা আমরা একটু দেখব। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে পানি স্ফুটন বাত পদ্ধতি। এই পদ্ধতিতে হচ্ছে খাবার কৌটাজাতকরণের ক্ষেত্রে কি কি দেখো, টমেটো, তারপরে বিভিন্ন টক জাতীয় যেসব ফল আছে, তারপর হচ্ছে লবণ, মশলা মিশ্রিত সবজিগুলা হচ্ছে এই পানি স্ফুটন বাত পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। আর এর মান হচ্ছে 4.6 এর কম হয়ে থাকে। পিএইচ মান যেটা হবে
তারপর হচ্ছে অ্যাডজাস্টিং যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে 180°F থেকে 212°F পর্যন্ত হয়ে থাকবে। এরপর সময় লাগবে হচ্ছে 10 মিনিট। আর 1 থেকে 2 ইঞ্চি পানি হচ্ছে কোটাগুলোকে হচ্ছে 1 থেকে 2 ইঞ্চি পানি ভর্তি করে রাখা হয়। উচ্চ চাপে 1 থেকে 2 ইঞ্চি পর্যন্ত পানি ভর্তি করে রাখা হয়ে থাকে পানি স্ফুটন বাদ পদ্ধতিতে। তো পানি স্ফুটন বাদ পদ্ধতি থেকে এই কয়টা ইনফরমেশন মোটামুটি মনে রাখলেই হবে। এরপর হচ্ছে চাপ কোটাজাতকরণ পদ্ধতি। সেটা হচ্ছে সকল প্রকার সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত খাদ্য হচ্ছে এই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়ে থাকে। পিএইচ মান হচ্ছে 4.6 এর বেশি হবে, অর্থাৎ এটা হচ্ছে কম অম্লধর্মী। আগেরটা হচ্ছিল কি যে 4.6 এর থেকে মান হচ্ছে কম, তো যত হচ্ছে কমের দিকে মান যায় অম্ল হচ্ছে তত বেশি সক্রিয় হয়ে থাকে। আর এখানে বলছে হচ্ছে 4.6 থেকে বেশি পিএইচ মান, তার মানে কি এটা একটু কম অম্লধর্মী। এটার অ্যাডজাস্টিং তাপমাত্রা হচ্ছে 180° থেকে 212°F। মনে রাখতে হবে ফারেনহাইট আর সেলসিয়াস। ফারেনহাইট যদি বলে প্রশ্নে তখন 180 থেকে 212° লেখা লাগবে, আর যদি সেলসিয়াস বলে তাহলে হচ্ছে 82° থেকে 100°C পর্যন্ত লেখা লাগবে। তো এটা মাথায় রাখা লাগবে ফারেনহাইট বলছে নাকি সেলসিয়াস বলছে। সময় লাগবে হচ্ছে 10 মিনিট। আর কোটাগুলোকে হচ্ছে 2 থেকে 3 ইঞ্চি পানি উচ্চতায় রাখা হয় আগেরটাতেও। আর এখানে হচ্ছে ভুট্টার কথা বলা হয়েছে আলাদা করে, যে ভুট্টা 2 প্রকারে কোটাজাত করা হয়। একটা হচ্ছে শস্য স্টাইলে কোটাজাত করা হয়, আর একটা হচ্ছে ক্রিম স্টাইলে কোটাজাত করা হয় ভুট্টার ক্ষেত্রে। তারপরে হচ্ছে বিভিন্ন ফল, সবজি, মাছ ও মাংসের যে কোটাজাতকরণ সেটা কিভাবে করা হয় আমরা দেখি। এবার হচ্ছে ফল, আম অথবা আনারস যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে 30 থেকে 40% চিনি থাকবে আর 0.25% সাইট্রিক অ্যাসিড। পেয়ারার ক্ষেত্রে চিনি থাকবে হচ্ছে 10% চিনি, আর সাইট্রিক অ্যাসিডের পরিমাণ থাকবে হচ্ছে 0.06%, আর অ্যাসকর্বিক অ্যাসিড থাকবে হচ্ছে 0.125%। আর কাঁঠালে থাকবে হচ্ছে 40% চিনি, আর সাইট্রিক অ্যাসিড থাকবে হচ্ছে 0.25% সাইট্রিক অ্যাসিড। তো কচি ভুট্টা বা সবুজ মটর যেটাকে বলে সেখানে 2% লবণ থাকে, 5% চিনি থাকে। লবণও থাকে, চিনিও থাকে ভুট্টার ক্ষেত্রে। তারপরে টমেটো 10% লবণ আর 5% চিনি। মাছ বা মাংস সেখানে 2% লবণ আর 2% চিনি। এবার হচ্ছে ক্যানিং কোটাজাতকরণ, ক্যানের মধ্যে যে খাবার বা সবজিগুলো পাওয়া যায় সেগুলোর ক্ষেত্রে। ব্লাঞ্চিং এর ক্ষেত্রে হচ্ছে খাদ্যবস্তুকে ফুটন্ত পানিতে বা ফুটন্ত পানি বাষ্পে 5 থেকে 10 মিনিট পর্যন্ত উত্তপ্ত করা হয়ে থাকে। ব্লাঞ্চিং এ কত সময় পর্যন্ত উত্তপ্ত করা হয় এমসিকিউ আসতে পারে, তো দাগাতে হবে হচ্ছে 5 থেকে 10 মিনিট। তারপর ক্যানিং এর তরল যোগ করা, ক্যানের মধ্যে যে হচ্ছে পানি দিয়ে যেগুলো সংরক্ষণ করা হয় সেখানে যখন পানি বা অন্য কেমিক্যাল যোগ করা হয় সেক্ষেত্রে ফলের ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 40% চিনির দ্রবণ ব্যবহার করা হয়ে থাকে। আর সবজি আর মাছের ক্ষেত্রে হচ্ছে 7 থেকে 15% সোডিয়াম ক্লোরাইডের যে দ্রবণ মানে লবণ, সোডিয়াম ক্লোরাইড মানে তো আমাদের খাওয়ার লবণ, এগুলা যোগ করে হচ্ছে ক্যানিং এর তরল যোগ করা হয়ে থাকে। এবার আসবো আমরা হচ্ছে সাসপেনশন ও কোয়াগুলেশনে। সাসপেনশন আর কোয়াগুলেশনের মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কলয়েড পদার্থ। তো কলয়েডের ক্ষেত্রে কলয়েডের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কলয়েড কণার ব্যাস থাকবে হচ্ছে 200 থেকে 500 ন্যানোমিটার। এক্ষেত্রে হচ্ছে এখানে যে ইউনিট ইউজ করা হয় মানে এককটা যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ন্যানোমিটার ইউজ করা হয়েছে। ন্যানোমিটার খেয়াল রাখতে হয়, পরীক্ষায় হচ্ছে ন্যানোমিটার, মিলিমিটার, সেন্টিমিটার এগুলোতে প্যাচ লাগে, তো ন্যানোমিটার হচ্ছে ভালো মতো দেখে তারপর দাগাইতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে সুস্থিত অসমসত্ব, দুইটা অংশ থাকে এটার কলয়েডের, একটা হচ্ছে বিস্তার মাধ্যম আর একটা হচ্ছে বিস্তারিত বস্তুকণা। আর এর ভৌত ধর্ম হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রাউনীয় গতি আর হচ্ছে টিন্ডাল প্রভাব। এখন এই যে ভৌত ধর্ম বা বিশেষ ধর্ম দুইটা, যে ব্রাউনীয় গতি আর টিন্ডাল প্রভাব, ব্রাউনীয় গতির মধ্যে কি কি আছে? ব্রাউনীয় গতির আবার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কলয়েড কণার উপর বিস্তারণ মাধ্যমের অণুগুলোর চারদিক থেকে অসংঘর্ষজনিত সমষ্টিগত বলের প্রতিসমূহের ফল। এই গতির জন্য অভিকর্ষ বলের প্রভাবে কলয়েড কণাগুলো অধক্ষিপ্ত হয় না, মানে ব্রাউনীয় গতি আছে দেখে হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে এগুলো অধক্ষিপ্ত হয়ে যায় না, মিশেই থাকে। অধক্ষিপ মানে কি? নিচে জমা পড়ে থাকা। তো এই ব্রাউনীয় গতির জন্য ওগুলো নিচে জমা হয় না। আর হচ্ছে কলয়েড অবস্থার স্থায়িত্ব প্রদানে ব্রাউনীয় গতির ভূমিকা আছে। আচ্ছা, যাই হোক, এবার হচ্ছে টিন্ডাল প্রভাব। কলয়েড কণা দ্বারা দৃশ্যমান আলোর বিচ্ছুরণ ধর্ম হলো টিন্ডাল প্রভাব। দৃশ্যমান আলোর বিচ্ছুরণ ধর্ম সেটাই হচ্ছে টিন্ডাল প্রভাব।
আর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী টিন্ডাল, সেজন্য এটাকে টিন্ডাল প্রভাব বলে। এর উপর ভিত্তি করে প্রথম আল্ট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করেন বিজ্ঞানী হচ্ছে জিম মন্ডি। টিন্ডাল প্রভাবের উপর ভিত্তি করেই হচ্ছে আল্ট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করা হয়। মনে রাখতে হবে, টিন্ডাল প্রভাবের উপর ভিত্তি করে আল্ট্রা মাইক্রোস্কোপ আবিষ্কার করা হয়েছিল। তারপর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে সালফার ডাই অক্সাইড ও অক্সিজেন মিশ্রণে ধূলিকণা শনাক্তের জন্য এই প্রভাব ব্যবহার করা হয়। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে ব্যবহৃত সালফার ডাই অক্সাইড ও অক্সিজেন গ্যাস মিশ্রণে ধূলিকণা শনাক্তের জন্য টিন্ডাল প্রভাবটাকে ইউজ করা হয়। এরপর আছে হচ্ছে সাসপেনশন। সাসপেনশন কণার ব্যাসের ক্ষেত্রে আবার এখানে আছে হচ্ছে 500 মিলিমিটারের কম হয় কণার ব্যাস। আগেরটাতে আমরা দেখছি যে কলয়েড কণার ক্ষেত্রে ন্যানোমিটার ইউজ করছিল, 200 থেকে 500 ন্যানোমিটার, কিন্তু সাসপেনশনের ক্ষেত্রে হচ্ছে 500 মিলিমিটার ব্যবহার করা হয়েছে। তো এই ইউনিটটার প্রতি একটু খেয়াল রাখা লাগবে। এটা হচ্ছে ধীরে ধীরে অদক্ষিপ্ত হতে থাকে। আর সাসপেনশন বিশেষ করে হচ্ছে ঔষধ শিল্পে ব্যবহার করা হয়। আমরা যে সিরাপ খাই ওটা মূলত একটা সাসপেনশন। দেখবো যে সিরাপকে ঝাঁকায় ঝাঁকায় তারপরে খাওয়া লাগে, ওইটার যে সাসপেনশনটা থাকে যাতে হচ্ছে পানির সাথে মিশে যায় সেজন্য ঝাঁকানো লাগে। ওষুধের কার্যকারিতা বজায় থাকে অক্সিটেট্রাসাইক্লিন সাসপেনশন। এখানে একটা ওষুধের হচ্ছে উদাহরণ দিয়ে দিছে, অক্সিটেট্রাসাইক্লিন সাসপেনশন। তারপরে হচ্ছে ঔষধের তিক্ততা দূর করে হচ্ছে ক্লোরোফেনিকল পালমিটেড সাসপেনশন। এই সাসপেনশনটা হচ্ছে ওষুধের তিক্ততা দূর করতে সাহায্য করে। তারপর স্থানিক প্রয়োগে ওষুধ তৈরি করা হয়, উদাহরণ হচ্ছে ক্যালামিন লোশন। কলেরা ভ্যাকসিন, এটা একটা সাসপেনশন, আমরা যে কলেরার ভ্যাকসিন দিতে যাই সেটা। আর হচ্ছে বেরিয়াম সালফেট, অন্ত্রের ইমেজিং এর ক্ষেত্রে যে বেরিয়াম সালফেট দেওয়া হয় সেটা হচ্ছে সাসপেনশন। এবার হচ্ছে কোয়াগুলেন্ট। সাধারণ ব্যবহৃত কোয়াগুলেন্ট হচ্ছে ক্যাটায়ন হিসেবে যে কোয়াগুলেন্ট গুলো ইউজ করা হয় এর মধ্যে একটা হচ্ছে হাইড্রেটেড অ্যালুমিনিয়াম আয়ন রূপে, অ্যালুমিনিয়াম সালফেট রূপে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড রূপে, আর ফেরিক আয়ন রূপে সেগুলো হচ্ছে ফেরিক ক্লোরাইড আর হচ্ছে ফেরিক সালফেট ইত্যাদি। এগুলো হচ্ছে ক্যাটায়ন। আর অ্যানায়ন হিসেবে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সোডিয়াম ফসফেট, সোডিয়াম থায়োসালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এগুলো হচ্ছে বেশি ব্যবহার করা হয় অ্যানায়ন হিসেবে। তো এটা একটু কোয়াগুলেন্টের ক্ষেত্রে মানে ক্যাটায়ন অ্যানায়নটা একটু মাথায় রাখতে পারলেই হয়েছে। অ্যানায়নটা মনে রাখবা, ক্যাটায়নের অনেকগুলো উদাহরণ মনে রাখার দরকার নেই। অ্যানায়নটা মনে রাখবা, অ্যানায়নের কম উদাহরণ। তারপর হচ্ছে কোয়াগুলেন্টের বৈশিষ্ট্য। ক্যাটায়নের কোয়াগুলেশন ক্ষমতা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি থাকে। তারপর আছে হচ্ছে ব্যারিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। এবার অ্যানায়নের কোয়াগুলেশনের ক্ষমতা, ক্যাটায়নেরটাই মনে রাখা, অ্যানায়নেরটা এত বড় তা না আসার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এবার ঋণাত্মক কলয়েড আয়নের কোয়াগুলেশনের জন্য ত্রিযোজী ক্যাটায়ন অ্যালুমিনিয়াম তারপরে ফেরিক অত্যন্ত কার্যকর কোয়াগুলেন্ট রূপে কাজ করে। ঋণাত্মকের ক্ষেত্রে ত্রিযোজী যেসব ক্যাটায়ন গুলো থাকে সেগুলোর মধ্যে অ্যালুমিনিয়াম আর ফেরিক এগুলো হচ্ছে অত্যন্ত কার্যকর। তারপরে ন্যূনতম মোল অনুপাতে কোয়াগুলেন্ট হিসেবে ব্যবহার করা হয় এটা। আর এতে কোয়াগুলেশন শেষে দ্রবণে কোনো কোয়াগুলেন্ট আয়ন অবশিষ্ট থাকবে না। তরল বর্জ্য পরিশোধনের ক্ষেত্রে ব্যবহৃত কোয়াগুলেন্টের কোনো বিষক্রিয়া থাকে না। আমরা তরল বর্জ্য পরিশোধনের জন্য যেসব কোয়াগুলেন্ট গুলো ব্যবহার করে থাকি ওগুলোর কোনো বিষক্রিয়া থাকে না। এরপর হচ্ছে দুধের শতকরা সংযুতি আছে এখানে। তো আমাদের হচ্ছে মানুষের যে দুধটা থাকে সেখানে হচ্ছে ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি থাকে 7.1, এটা মনে রাখতে হবে, ল্যাকটোজের পরিমাণ সবচেয়ে বেশি। আর মহিষের দুধে হচ্ছে চর্বির পরিমাণ সব থেকে বেশি, 7.4। প্রোটিন সব থেকে বেশি থাকবে হচ্ছে ভেড়ার দুধে, সেটা হচ্ছে 4.6 প্রোটিন। আর এখানে খাদ্য ক্যালোরি সেটা হচ্ছে সবচেয়ে বেশি থাকবে মহিষের দুধে 110। যেহেতু হচ্ছে মহিষের দুধে চর্বি বেশি, ফ্যাট বেশি, তো চর্বির ক্ষেত্রে হচ্ছে খাদ্য ক্যালোরি ওটার বেশি হবে, এটাই স্বাভাবিক, 110। এ কয়েকটা মনে রাখলেই চলবে। এরপর হচ্ছে আসে টয়লেট্রিজ ও পারফিউমারি। এটার মধ্যে সবার প্রথমে যেটা হচ্ছে দেহত্বকের তিনটা অংশ, একটা হচ্ছে বহিত্বক, বাইরের যে ত্বকটা এটাকে বলা হচ্ছে এপিডার্মিস, বাইরের স্তরটাকে। তারপর থাকবে মধ্যত্বক বা ডার্মিস, এরপর থাকবে হচ্ছে অন্তত্বক বা হাইপোডার্মিস। আর টয়লেট্রিজের নাম যদি আসে, যদি বলে কখনো যে নিচের কোনটি টয়লেট্রিজ, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান, এই তিনটাই বইয়ের ভিতরে দেওয়া আছে, এজন্য হচ্ছে এই তিনটাই দিলাম। আর এখানে বলছে হচ্ছে চুলের কোমলতা দায়ক হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে পেট্রোলিয়াম অয়েল আর কোনালো অয়েল, এই দুইটা। তো এটা শর্টকাট হিসেবে হচ্ছে পিকে ইউজ করছি। পিকে তো একটা মুভি আছে, তো এটা হচ্ছে ভালোভাবে আমাদের মনে থাকে। তো
তো সেজন্য চুলের কোমলতাদায়ক হিসেবে আমরা ইউজ করব হচ্ছে পিকে, পেট্রোলিয়াম অয়েল আর হচ্ছে কোনাল অয়েল। এরপর আসবো হচ্ছে গোলাপ জল প্রস্তুতি। গোলাপ জল প্রস্তুতির ভিতরে হচ্ছে এখানে যেটা আমি দিছি সেটা হচ্ছে ও সুগন্ধ গোলাপের কসম। গোলাপ জলটা কিসে কিসে ইউজ করা হয় সেটা হচ্ছে ওষুধ প্রস্তুতিতে ইউজ করা হয়, সুগন্ধি রূপে গোলাপ জল রূপেও গোলাপ জল ইউজ করা হয়, এটা তো আছেই। আর হচ্ছে কসমেটিক, কসমে হচ্ছে কসমেটিকের মধ্যে গোলাপ জল ইউজ করা হবে। এখানে আবার চুলের কোমলতাদায়ক একটু দিয়ে দিছি। আর অতিরিক্ত যে উপাদান সমূহ ইউজ করা হয় হেয়ার অয়েল প্রস্তুতির ক্ষেত্রে সেটা হচ্ছে মেন্থল, রোজমেরি আর মিন্ট অয়েল। তো উইমেন ম্যারি মি, এটার শর্টকাট হচ্ছে এটা, ম্যারিতে হচ্ছে রোজমেরি আর মিতে হচ্ছে মিন্ট অয়েল। এখানে যেটা আছে সেটা হচ্ছে প্রথম স্তর অ্যালকোহল উৎপাদন। মূলত এখানে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদনের জন্য বা ভিনেগার উৎপাদনের জন্য যে ধাপগুলা আছে সেগুলা। তো প্রথমে তোমার হচ্ছে অ্যালকোহল ইউজ করতে হবে, সেখানে হচ্ছে ফার্স্টে আমরা নিব চিনি বা সুক্রোজ, সেখান থেকে হচ্ছে যে ইনভার্টেজ সুক্রেজ এনজাইম থাকবে আর হচ্ছে তাপমাত্রা দেয়া লাগবে 37 ডিগ্রি সেলসিয়াস। তারপরে উৎপন্ন হয় হচ্ছে গ্লুকোজ ফ্রুক্টোজ, এই দুইটাকে একসাথে বলে হচ্ছে ইনভার্ট চিনি। এরপরে আমরা এই ইনভার্ট চিনিটাকে আবার হচ্ছে কাজে লাগাবো, লাগাই কি করব, জাইমেজ যে আমাদের হচ্ছে এনজাইম আছে ওই জাইমেজ এনজাইম দেয়া লাগবে আর তাপমাত্রা দেয়া লাগবে হচ্ছে 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। ওখান থেকে হচ্ছে ইথানল উৎপন্ন হবে। ইথানল প্রথমে আমরা উৎপন্ন হবে, অ্যালকোহল প্রথম স্তরে আমরা অ্যালকোহল উৎপন্ন করে নিলাম ভিনেগারের জন্য। এরপর দ্বিতীয় স্তরে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর দিয়ে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করব দ্বিতীয় স্তরে। তো কি করবো, আমরা ফার্স্টে ইথানল নিব, ইথানল নিয়ে এটার ভিতরে হচ্ছে অ্যাসিটোব্যাক্টর দিয়ে সেটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডে রূপান্তর করে নিব। এবার আমরা আসবো হচ্ছে তৃতীয় স্তর, যেটাকে বলে হচ্ছে পাস্তুরীকরণ। ভিনেগারকে নিব, নিয়ে হচ্ছে 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 75 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট উত্তপ্ত করব। 20 মিনিট উত্তপ্ত করলে হচ্ছে সব নষ্ট হয়ে যাবে, শেষে যেটা থাকবে সেটা হচ্ছে হালকা বাদামি বর্ণের ভিনেগার। তো আমরা হচ্ছে প্রথমে কি করব, প্রথমে অ্যালকোহল উৎপাদন করব, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড থেকে ভিনেগার। এবার হচ্ছে ক্যানিং বা কোটাজাতকরণের হচ্ছে কিছু কোটেশন আছে, সেটা হচ্ছে খাবারের পিএইচ যদি হচ্ছে 4.6 থেকে কম হয় তখন আমরা হচ্ছে 82 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সেগুলোকে কোটাজাত করে থাকি। আর যদি খাবারের পিএইচ 4.6 থেকে হচ্ছে বেশি হয় তখন হচ্ছে তাপমাত্রা হবে 115 থেকে 121 ডিগ্রি সেলসিয়াস। এটা একটু মাথায় রাখলেই হবে। এবার হচ্ছে দুধের শতকরা সংযুতি, দুধে কোন উপাদানটা কি কি পরিমাণে থাকবে সেটা একটু মাথায় রাখতে হবে। পানি থাকবে হচ্ছে 82 থেকে 88%, চর্বি থাকবে হচ্ছে 3.5 থেকে 7.4%। প্রোটিন, মায়ের দুধে প্রোটিন থাকে হচ্ছে 0.9%, আর পশুর দুধে প্রোটিন থাকবে হচ্ছে 3.2 থেকে 4.6%। ল্যাকটোজের পরিমাণ মায়ের দুধে থাকে হচ্ছে 7.1%, প্রাণীর দুধে থাকবে হচ্ছে 4.6 থেকে 4.8%। আর দুধ আমরা সংরক্ষণ করি হচ্ছে মূলত 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা মনে রাখা লাগবে। দুধ আমরা সংরক্ষণ করি হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আচ্ছা, এবার হচ্ছে ভিনেগার। আখ বা খেজুরের রসে হচ্ছে 16 থেকে 20% সুক্রোজ থাকে, এটা মনে রাখা লাগবে। আখ অথবা খেজুরের রসে কত পার্সেন্ট সুক্রোজ থাকে, 16 থেকে 20%। আর ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটা ক্লাস 9 থেকে সবাই পড়তেছে, ঠাড়া মুখস্থ করতেছে। এবার ভিটামিনের অভাবে যে রোগগুলো হয়ে থাকে, কোন ভিটামিনের অভাবে কোন রোগগুলো হয়ে থাকে সেগুলো একটু মনে রাখা লাগে। সেটা হচ্ছে ভিটামিন এর অভাবে হবে রাতকানা রোগ, ভিটামিন ডি এর অভাবে হবে রিকেট, ভিটামিন ই এর অভাবে হবে হচ্ছে মাংসপেশিতে টান, ভিটামিন কে এর অভাবে রক্তক্ষরণ, ভিটামিন বি1 সেটার অভাবে হবে হচ্ছে বেরিবেরি, তারপরে ভিটামিন বি2 সেটার অভাবে হয় হচ্ছে ডার্মাটিটিস, মানে হচ্ছে ত্বকের একটা রোগ ডার্মাটিটিস। ভিটামিন বি6 এর অভাবেও হবে ডার্মাটিটিস। বি12 এর অভাবে হয় হচ্ছে রক্ত শূন্যতা, আর ভিটামিন সি এর অভাবে হবে হচ্ছে স্কারভি রোগ। ভিটামিন সি এর অভাবে হবে হচ্ছে স্কারভি রোগ। এবার হচ্ছে কোন প্রিজারভেটিভ দিয়ে কোন খাবার সংরক্ষণ করা হয় সেটা হচ্ছে আলাদা করে আমি এখানে বলে দিছি। সেটা হচ্ছে প্রোপানয়িক অ্যাসিড ও ক্যালসিয়াম প্রোপানয়েড দিয়ে কি কি সংরক্ষণ করতে পারি আমরা, ফলের জুস, জ্যাম, জেলি, পনির।
প্রোপানয়িক অ্যাসিড ও ক্যালসিয়াম প্রোপানয়েড দিয়ে আমরা ফলের জুস, জ্যাম, জেলি আর পনির সংরক্ষণ করতে পারি। তারপর হচ্ছে সরবিক অ্যাসিড ও সোডিয়াম সরবেট, এটা দিয়ে হচ্ছে ফলের জুস, জ্যাম, জেলি, পনির সেম। প্রোপানয়িক অ্যাসিড আর সরবিক অ্যাসিড এই দুইটা দিয়ে হচ্ছে আমরা সেম জিনিস সংরক্ষণ করতে পারি। তারপর আসবে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম থায়োসালফেট, এটা দিয়ে আমরা হচ্ছে খাদ্যের বাদামি বর্ণ ধারণ রোধ করতে পারি। তারপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট, এটা দিয়ে পাউরুটি সংরক্ষণ করতে পারি। তারপর হচ্ছে টাইটানিয়াম অক্সাইড, এটা দিয়ে হচ্ছে দুধ, কফি অথবা ক্রিম জাতীয় যে খাবারগুলা সেইগুলা। আর হচ্ছে তেল। তারপরে হচ্ছে সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম এটা বিএইচটি, এটা দিয়ে হচ্ছে মাংস। আর সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম টেট্রা নাইট্রোক অক্সাইড, এটা দিয়ে হচ্ছে জুস, সফট ড্রিঙ্ক, মার্গারিন, হ্যামবার্গার, এগুলা মোটামুটি হচ্ছে উপরের এই কয়টা মনে রাখলেই হয়, নিচের গুলো তো একটা আসে না। ফলের জুস, জ্যাম, জেলি, পনির এগুলা হচ্ছে মোটামুটি মনে রাখলেই হয়। এরপর হচ্ছে স্পট এক্সাম। মোটামুটি এই অধ্যায়ের পড়াশোনা আমাদের শেষ। তো হচ্ছে স্পট এক্সামের ক্ষেত্রে দুধের নিচের কোন ডাইস্যাকারাইডটা থাকবে? ডাইস্যাকারাইডটা সেটা হচ্ছে ল্যাকটোজ থাকে দুধে। কি পরিমাণে থাকে সেটাও হচ্ছে দেয়া হয়েছে, মায়ের দুধে কিরকম থাকে, পশুদের দুধে কিরকম থাকে। আর দুধ হচ্ছে এক প্রকারের ইমালশন। দুধ কোন প্রকারের সেটা যদি আসে, সেটা হচ্ছে দুধ হচ্ছে এক প্রকারের ইমালশন। এই টাইপের প্রশ্নই আসবে, মানে সচরাচর এগুলোই দেয় বেশিরভাগ প্রশ্নে। আচ্ছা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। আজকের ক্লাসে যে দুইটা অধ্যায় ছিল ওইগুলো হচ্ছে আমি ভালো মতো আমার মতো চেষ্টা করছি বুঝায় দেওয়ার, বাকিটা হচ্ছে তোমাদের উপরে। মেডিমির সাথে থাকো, এই শুভকামনাই রইল।